আমার একজনের সাথে একটা ভালোবাসার সম্পর্ক হয়। আর আমাদের সম্পর্কটা এমন ছিল যে খুবই বেশি ভালো ছিল, সবাই খুব আইডল কাপল বলতো। এটা হচ্ছে ওই লকেটের মধ্যে তার ছবি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিসাম স্টুডিও আরেকটি নতুন পর্বে। মিডিয়া সেক্টরেই ছিলাম, এইসবের মধ্যে দেখা যায় যে আমার একজনের সাথে একটা ভালোবাসার সম্পর্ক হয়। তো সেখান থেকে ভালোবাসার সম্পর্কের পর বিয়ে পর্যন্ত চলে আসে। বাড়ি জানে না তো? না, তখন আমার ফ্যামিলি জানে না, ইভেন তার ফ্যামিলিও জানে না। আমরা বিয়ে করে ফেলি অ্যান্ড আমরা তারপর শিফট হয়ে যাই। তো তার কিছুদিন পর আমরা ফ্যামিলিকে জানিয়ে দিই, ফ্যামিলি জানে। তারপর প্রথমে একটু রাগ ছিল, বাট বাবা মা তো পরে তো মেনেই নেয়, তো দুই ফ্যামিলি মেনে নেয়। আর আমাদের সম্পর্কটা এমন ছিল যে খুবই বেশি ভালো ছিল, সবাই খুব আইডল কাপল বলতো। তো এর মাঝখানে আমার হাজব্যান্ডের আমার যে জবটা নিয়ে একটু ইস্যু ক্রিয়েট হয়। অ্যান্ড ইস্যুটা হচ্ছে এটা যে যেহেতু কন্টিনিউয়াস লাইভ করতাম, বিভিন্ন ভিডিও করতাম, তো তার কাছে এটা একটু প্রবলেম মনে হতো। এটা জেনে শুনে সে প্রেম করেছে এবং বিয়ে করেছে, কিন্তু বিয়ের পরে তখন এই জিনিসগুলো তোমার সমস্যা মনে হওয়া শুরু হলো। তার কথা হচ্ছে যে তোমাকে কেউ পটিয়ে ফেলবে, তোমাকে কেউ আমার থেকে দূরে সরিয়ে দিবে, আমার কাছে এমন মনে হয়, তখন আমার কি হবে? তো এগুলো নিয়ে না প্রায় একটা ঝামেলা হতো। অ্যাট দ্য এন্ড আমি ডিসাইড করি যে ঠিক আছে, আমার জবের জন্য বা আমার ক্যারিয়ারের জন্য আমার সংসার ভেঙে যাবে, হাজব্যান্ডের সাথে এত ঝামেলা হবে, ওকে ফাইন, দেন আমি আমার জবটা লিভ করি। ছেড়ে দেওয়ার পর আমার যতটুকু মনে আছে প্রায় 4 মাস হয়ে গিয়েছে আমাদের বিয়ের। খুব ভালো ছিলাম, আমরা খুব হ্যাপি ছিলাম। তো একটা মেয়ে আমাকে প্রচণ্ড পরিমাণ টেক্সট করছিল, আমার সাথে কথা বলতে চাচ্ছিল। তো দেন আমি তাকে রেসপন্স করলাম। রেসপন্স করার পর সে আমাকে জিজ্ঞাসা করলো কি যে আমার হাজব্যান্ডের আর আমার একসাথে ছবি দিয়ে আমাকে জিজ্ঞাসা করলো ওনাকে কি তুমি চিনো? পরে সে বলে তার আরেকটা ওয়াইফ আছে, তার 8 বছরের একটা সংসার আছে। আমি জাস্ট অবাক ছিলাম, কি বললো এটা সে। তো আমি পরে খুবই বেশি অবাক হচ্ছি। তো হাজব্যান্ড ফলো করছে যে আমি মনে হয় কারোর সাথে কথা বলছি। এমন সময় আমার হাজব্যান্ড যেটা করলো, ফোনটা কেড়ে নিয়ে ওই মেয়েটাকে মুখে 3 বার তালাক বললো। তো আমি আরও শক যে এটা কী করলো উনি। তো তারপর হচ্ছে তার মেয়েটা আমাকে কাঁদতে কাঁদতে বললো কি যে আমি জানি না আসলে তুমি কে, কিন্তু দেখো তুমি 8 বছরের আমার একটা সংসার, সেখানে সে আমাকে তালাক বলতে 2 মিনিট তার সময় লাগেনি, তাহলে তোমাকে কি করবে এতটুকু ভেবে দেখো। তো তারপর সে স্বীকার করলো যে হ্যাঁ, সে আমার বউ, আমি এমন করেছি। তো পরে আমি বললাম তাহলে আপনি আমাকে কেন বিয়ে করলেন? তার স্টেটমেন্টটা এটা ছিল, আমি মরে যেতে রাজি, এই মেয়ের সংসার করতে রাজি না। সে আমাকে বলেছে যে আমাকে একটু সময় দাও, আমি কিছুদিনের মধ্যে ওকে ডিভোর্স দিয়ে দেবো। এটা ওর সাথে আমার কথা হয়েছে। তুমি কনভিন্স হলে? হ্যাঁ, আমি যখন চলে আসতে চাইছি, লিটারালি আমার পা ধরে বসেছিল, তুমি চলে গেলে আমি মরে যাব, শেষ, আমি আর বাঁচবো না। আর তোমাকে বিয়ে না করলে আমি অন্য কাউকে হলেও বিয়ে করতাম, কিন্তু ওর সাথে সংসার করতাম না, কারণ আমি ওর সাথে সুখী না। তো পরে আমার মনে হলো তাহলে এই পর্যায়ে আর আমার বলার কিছু নেই, তো ফাইন। কিন্তু সে অপর দিকে সেই মেয়েকে গিয়ে আবার বলেছে তুমি আমাকে একটু 6 মাস সময় দাও, আমি ওকে কিছুদিন পর ডিভোর্স দিয়ে দেবো, কারণ ওর সাথে আমি সুখী নেই। না, আমি তখন জিনিসটা একটু বুঝলাম যে না, অন্য কোনো ম্যাটার এখানে চলছে। আচ্ছা, তারপর পরে যখন আমি জিনিসটা বুঝি, আমি আমার হাজবেন্ডকে এক পর্যায়ে বললাম কি যে আচ্ছা, আমি এখন পর্যন্ত এই ম্যাটারগুলো আমার ফ্যামিলিতে শেয়ার করিনি, ফ্যামিলি না মানে কাউকে শেয়ার করতে পারিনি। আমি যখন আমার পরিবার পর্যন্ত যাবে কথাগুলো কি হবে আপনি কি জানেন? তার 5 মিনিটের মধ্যে সে অসুস্থ হয়ে গেছে, সে সেন্সলেস হয়ে পড়ে গেছে। তাকে নিয়ে আমি রাত বেরাত হসপিটাল। সুস্থ হয়ে যাওয়ার প্রায় 10-12 দিন পর সে হচ্ছে মেয়েটাকে ডিভোর্স দেয়, ফাইনালি ডিভোর্স করে। তো এর মাঝখানে বাচ্চা কাচ্চা ছিল না, কোনো বাচ্চা কাচ্চাও নেই, 8 বছরে তাদের কোনো বেবি নেই। সে ডিভোর্সও দিল, ওকে ফাইন, ডিভোর্স করেও ফেললো। আর আরও একটা লজিক সে দেখাইছে যে যেহেতু আমি তাকে 3 বার তালাক বলে ফেলেছি, তো আমাদের ইসলামিক অনুযায়ী আমাদের তালাক হয়ে গিয়েছে, এখন এটা আমরা কাগজে কলমে করে ফেলি। ইসলামের এই নিয়মটা মানলো ভালোভাবে, বাট একজনকে 8 বছরের বিবাহিত সম্পর্ক সে রেখে আরেকজনকে বিয়ে করে ফেলছে, সেখানে ইসলাম কোনো বাধা নাই, মানে এটা কাস্টমাইজ ফেরেশতা তোমার পাইছিলা, কাস্টমাইজ ফেরেশতাই, বাট একটু কাস্টমাইজ, যখন যেটা যেমন দরকার তখন সেরকম সেভাবে বুঝিয়েছে এবং তুমি বুঝেছো ফেরেশতা বলে কথা। বুঝেছি একদম। এই ডিভোর্সের পর আমাকে কিন্তু প্রচন্ড অভাব দেখিয়েছে যে আমার কাছে টাকা নেই, আমি অভাবে আছি, এই আছি সেই আছি, যার কারণে দেখা যায় একটা সিচুয়েশনে এমন ছিলাম, আমি সংসারের কোনো যাবতীয় যদি থাকে না যে নুন প্রয়োজন, আমি তাকে বলিনি শুনে নুন লাগবে বাসায়, আমি আমার খরচ আমি এক্সপেন্স করেছি। আর আমার বিয়ের পর থেকে আই ডোন্ট থিংক আমি তার কাছ থেকে কখনো নিজের কোনো এক্সপেন্স নিয়েছি। কিভাবে খরচ চালাচ্ছিলে এই চাকরি এবং ব্র্যান্ড প্রমোশন এগুলো দিয়ে? হ্যাঁ, এমনকি বিয়ের পর আমরা 2টা ঈদ পেয়েছি একসাথে, 2টা ঈদেও আমি আমার হাজবেন্ডের কাছ থেকে ঈদের কোনো পোশাক নিইনি। তো সেই মানুষটা ডিভোর্স দিল, ডিভোর্স দেওয়ার 2 দিনের মাথায়
আমার সাথে ঝামেলা। কেন ঝামেলা করছে বুঝতে পারছি না। আমাকে অনবরত বলতো ওই মেয়েটার কথা, তার কথা মনে পড়ছে, তাকে এই করছে সেই করছে। তো দেন আমাকে সে সাডেন বললো আমাকে ডিভোর্স দাও না, শুধু আমাকে ডিভোর্স দাও, 1 সপ্তাহ পর আমি তোমাকে আবার বিয়ে করব। সে বলে আমি যদি এটা করি নতুন করে তোমার সাথে জীবন শুরু করতে পারবো। নতুন করে কিভাবে? ওই যে আগে কিছু জানতা না, মিথ্যা বলে বিয়ে করা হয়েছে, তো এখন করলে সব কিছু জেনে শুনে বিয়ে করা হবে, নতুন করে সুন্দর করে জীবন শুরু হবে। আমি রাজি না, কোনোভাবে রাজি না। বিয়ে কোনো ছেলে খেলা না, এটা একটা ফাজলামি না। দেন সে আবার অ্যাগেইন সেই একই জিনিস, মরে যাবে, সে হারায় যাবে, তারে খুঁজে পাওয়া যাবে না। এই জিনিসগুলো এত পরিমাণ বেড়ে গেছে একটা সময় যে তখন আর কি করব, ওকে ফাইন যান, রাজি। নিয়ে গেল আমাকে কাজী অফিসে, ডিভোর্স লেটারে সাইন করলো। সাইন করানোর পর আমি থাকবো না, আমি চলে যাই, প্লিজ এবার অন্তত আমাকে যেতে দেন। যেতে পারবে না, আমাকে রাস্তার মধ্যে আটকে ফেলছে, যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? তুমি চলে গেলে মরে যাবো, আবার একই কথা, মরে যাবো, যেতে পারবে না। তো বহুত কিছু বলে বুঝায়, এখন পর্যন্ত আমাকে আমার ফ্যামিলিকে কিছু জানাতে দেয়নি, এতদিন হয়ে গেছে জিনিসটা। তো দেন সে আমাকে যেটা করলো, তার বাসায় নিয়ে গেল, যে বাসায় আমরা থাকি, সেখানে 1 সপ্তাহ আমরা থাকলাম বিয়ে ছাড়াই। অবৈধ সম্পর্ক, এটা অবৈধই তো বলা চলে। হ্যাঁ, তো থাকলাম 1 সপ্তাহ। সে 1 সপ্তাহ পর আমাকে বিয়ে করার কথা, ফ্রাইডেতে মূলত আমাকে তার বিয়ে করার কথা। এমনকি বিয়ের জন্য শপিংও করা হয়েছে আমাদের। তো আমাকে সে সাডেন এসে, আমি ব্রেকফাস্ট রেডি করছি, আমাকে এসে বলছে কি, শুনো আজকের প্ল্যানটা ক্যান্সেল করো। প্ল্যান ক্যান্সেল করবো মানে আপনার সাথে কি ঘুরতে যাচ্ছি নাকি যে প্ল্যান ক্যান্সেল করবো? আপনি কি বলছেন এগুলো? সে বলে আমার কাছে মনে হয় কি আমি অনেক বড় পাপ করছি, আমার কাছে ভালো লাগে না, বলে আমি ভালো হয়ে যেতে চাই, আমি চিল্লায় যাব। 18 বছর ধরে এই প্রোগ্রাম করতে করতে আপনারা বলেন না যে মাথা ঠিক আছে, এখন ঠিক নাই, একটু হিল গায়া, বাট বুঝে গেছি যে কোত্থেকে কোথায় যেতে পারে একটা কনসিকুয়েন্স। যে জন্য যারা গুরু বলে ডাকে তাদেরকে অপমান অপদস্থ করেন না, ইন সাম এক্সটেন্ট কিছুটা হলেও ডিজার্ভ করে আমি এটা। তো সেদিন যেদিন চিল্লায় যাবে বললো, তো তখনই আমি ওই মুহূর্তে আর থাকিনি। আর লাইক আপনার সব বুঝে হয়ে গেল আমার, ফাইন, আমাকে এবার যেতে দেন। আমি আমার লাগেজ গুছাই বাসা থেকে বের। এর মাঝখানে আমি আমার বাবাকে ফোন দিলাম এতদিন পর, যে আমি এই জিনিসগুলো বলি। ফোনটা নিয়ে ফোনটা বন্ধ করে দিল, ফোন জানাতে দেয়নি। তো এর মাঝখানে এই সিচুয়েশনগুলো এমন ক্রিয়েট করে ফেলছে সে আমাকে, আমি কারোর সাথে যে ফোনে কথা বলবো, লাউড স্পিকার ছাড়া আমাকে ফোনে কথা বলতে দিত না। যদি আমি তাদেরকে বলে দিই, এমন ফলো ছিল জিনিসটা। ওয়াশরুমে যাচ্ছি আমি, গেট লক করা যাবে না, ওয়াশরুমে গিয়ে যদি বলে দেই কাউকে, কেন বাইরে তো না নাকি তুমি? না, ওই মুহূর্তে আমি বেরই হইনি একদম, 24 ঘন্টা সব একসাথে। তারপর কি করব, পরে আমি বের হয়ে গেলাম। ওই দিন আমার পিছন পিছন অনেকটা আসছে, পরে আর আমাকে পাইনি। তো পরে আমি লাগেজ নিয়ে চলে গেলাম আমার বোনের বাসায়। তো এই প্রায় 2 মাস পর মূলত আমি আমার ভাইয়ার সামনে সবকিছু বললাম, ভাইয়া এই ঘটনা ঘটে গেছে। তো আমার ভাইয়া কি করলো, সাথে সাথে আব্বুকে ফোন দিল। জানানোর পর বাবা যেটা করলেন, সাথে সাথে বাবা অনেক রাগ। তো বাবা কি করলেন, পরের দিন এসে তাকে থানায় ধরে নিয়ে গেলেন। খুব বাবার কথা হচ্ছে যে না, 2টা মেয়ের জীবন নষ্ট করছে, ওকে তো আমি কোনোভাবেই ছাড়বো না। তো ওই মুহূর্তে সে আমার কাছে খুব মাপ চেলো, সে খুব মানে এই করতেছে, রিগ্রেট করতেছে। তখন কি করব, আবার সে আবেগে পড়ে গেলাম। বাবা মাকে খুব ফোর্স করলাম, বাবাকে খুব হাত পা জোর করলাম যে প্লিজ ওনাকে একটা সুযোগ দাও, উনি ভালো হয়ে যাবে। বাবা না, অসম্ভব। তো শেষমেশ না পেরে সবচেয়ে বড় আবার মিথ্যা বললাম কি যে আমি তো প্রেগনেন্ট, এখন ওনাকে কিছু করা যাবে না, আপনারা এখন ওরে মাফ করে দেন। আসলে তো তুমি প্রেগনেন্ট না। না, পরে বাবা কি করবে, মানে বাবা মা যে সন্তানের কাছে একটা সময় গিয়ে এত অসহায় হয়ে যায় আসলে আমাদের সন্তানদের ভুলের জন্য। তো ওই জিনিসগুলো পরে দেখলাম, এর আগ পর্যন্ত বাবা মার অসহায়ত্বটা বুঝতে পারিনি। তো তাকে বের করলো, বের করার পর ফ্যামিলিগতভাবে তার বাবা আসলো, তার বাবা দাদা মিলে আমাদেরকে আবার বিয়ে দিলেন। 5 লাখ টাকা কাবিন ধরলো, ধরে আবার বিয়ে দিল। বিয়ে দেওয়ার একদিন পর সেম তার চাইতে দ্বিগুণ ঝামেলা শুরু করছে আমার সাথে। মানে এমন সিচুয়েশন ক্রিয়েট করছে আমার সাথে, আমি যে অসুস্থ হব একটা মানুষ, আমি আমার অসুস্থতা প্রকাশ করতে পারবো না। সে আমাকে বলে তুমি অসুস্থ হবে আমাকে ফাঁসানোর জন্য, তোমার বাপ যাতে আমাকে আবার থানায় নিয়ে যায়। তার একটা ভয় আমি ফেঁসে যাব, এই ভয়টা তার মধ্যে কাজ করছে। তো এইটাও কিন্তু আমার পরিবার জানে না যে আমি অসুস্থ হয়ে আছি। এরপর তাকে বললাম যে আসলে আবার বলেন তো কি চান, বলে আমি পরিবার নিয়ে আবার বসতে চাই। এই হচ্ছে জীবনের সবচেয়ে জঘন্যতম সময়, যেখানে আমার বাবাকে গিয়ে বাবা বলছে ঠিক আছে তুমি আমার সাথে একান্ত কথা বলতে চাও? হ্যাঁ একান্ত। আমার বাবাকে সে বলছে যে
আপনার মেয়ে মিডিয়াতে চাকরি করে, আপনার মেয়ের চরিত্র খারাপ, আপনার মেয়ের অনেক ছেলেদের সাথে অবৈধ সম্পর্ক আছে, আপনার মেয়ে হচ্ছে গিয়ে মানে বিভিন্ন ছেলেদের সাথে মানে বহুত কিছু বলেছে, আর এমন কিছু ওয়ার্ড বলেছে যেগুলো আসলে আমি মুখে আনতে পারবো না। অথচ আমার একটা মানে ছেলে বন্ধু তো দূরের কথা, একটা মেয়ে বন্ধুও নেই আমার। সবসময় কাজে ব্যস্ত থাকছি, কখনো কোনো বন্ধু বানায়নি। শুধু সকালে অফিস করতাম, একটা অফিস শেষ হলে আরেকটা অফিস করতাম, সেটা শেষ হলে বাসায় আসতাম, এটাই ছিল আমার রুটিন লাইফে। আমি ওই মুহূর্তে যেটা বুঝতে পারলাম যে এখানে উনি চাচ্ছে আমার সাথে সেপারেট হওয়ার জন্য, তো তখন আমি আবার এই পুরো পরিবার, আমার অফিসের কিছু কলিগও ছিল, তার ফ্যামিলি, আমার ফ্যামিলি, সবার সামনে তার দুইটা পা চেপে ধরলাম। আপনি আমাকে কি কি দোষ দেওয়ার দেন, আমি দোষী মনে করেন, আপনি কিচ্ছু করেন নাই, তারপর আমার সংসার ভেঙেন না, আমাকে ছেড়ে দেন না। এই মাত্র এইটুক বছর বয়সে আপনি আমাকে ডিভোর্সি যে একটা মেয়ে, এই জিনিসটা আমাকে বানায়েন না। সে বললো, আরে পাগল তুমি কি বলো, আমি তোমাকে ছেড়ে দিব, এটা কি হয়, তোমাকে ছাড়া কি আমি বাঁচবো? তো বাবা যেটা করলো, পরে আমাকে ডেকে নিয়ে হাত ধরলো। এই প্রথম মনে হয় দেখলাম বাবার চোখে পানি। আমার বাবা বলতেছে যে বাবা আমার কিছু লাগবে না, আমার মেয়ে যদি থাকে তাহলেই হচ্ছে গিয়ে আমার সব কিছু হবে, আমার আর কিচ্ছু লাগবে না। এই মনে হয় ফার্স্ট টাইম দেখলাম যে বাবা নরম, এর আগে পর্যন্ত দেখিনি। তো বাবা হচ্ছে হাত জোর করে বললো, বাবা তুই ওকে ছেড়ে দে, ও যদি চলে যেতে চায় ওটা চলে যেতে চায়, কারণ ওর সাথে যদি তুমি থাকো এই জীবনটা হবে একটা কুকুরের জীবন, মানুষের জীবন হবে না। এরপর থেকে এখন পর্যন্ত দেখি বাবা ঘুমানোর আগে 2টা করে ঘুমের ট্যাবলেট খায়, যেখানে আমার বাবা কিন্তু কখনো সর্দি জ্বরও হতে দেখিনি। এমন একটা স্ট্রং মানুষ। তারপর আবার পারিবারিকভাবে বসলো, ঠিক আছে ছেলে ভালো হয়ে যাবে, এই করবে সেই করবে, সব কিছু ঝামেলা শেষ করে এখানে আমার যে রুম ছিল, ফ্ল্যাট ছিল, সব ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পর তার বাবা বলেছে যে 6 মাস আমাদের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে যেন আমাদের দুজনকে রাখি, আমরা থাকি, যেন ও একটু ঠিক হয়, তারপরে হচ্ছে গিয়ে এরপর ওরা আবার আলাদা বাসা নিয়ে নেবেনি। তো আমার বাবা বললো, ঠিক আছে, আমার মেয়ে আমার খাওয়াইতে আমার কি সমস্যা, আমার কোনো সমস্যা নেই, আমার কোনো আপত্তি নাই। বর্তমান কি অবস্থা? 7 আগস্টে সে অফিসের কথা বলে বের হয়ে গেল। তো আমার সাথে সে কথাও বললো সারাদিন, রাতে আমার সাথে লাস্ট 8টা 25 মিনিটে কথা হয়, ফোন কনভারসেশন। সেই থেকে আজ পর্যন্ত তার সাথে আমার কোনো কনভারসেশন নেই, কোনো যোগাযোগ নেই, কোনো কথা নেই। আই ডোন্ট নো কোথায় আছে, বেঁচে আছে কিনা জানি না। কিন্তু এখনো ছেলেটাকে পাগলের মতো ভালোবাসো? এখনো তার এই মুহূর্তে যদি একটা বার তোমার একটা ছবি এখনো আমার নিয়ে ঘুরতেছে, দেখা ফেলো একটু। ঘুরতেছি আমি এখন পর্যন্ত নিয়ে। এটা হচ্ছে ওই লকেটের মধ্যে তার ছবি। 8 বছর একটা মেয়ের সাথে সংসার করেছে, তোমাকে ঘোরের মধ্যে, অন্ধকারের মধ্যে রেখে তোমাকে বিয়ে করে ফেলেছে। নিঃসন্দেহে জীবনে যতদিন বাঁচবে, এখন তো মাত্র 22 বছর বয়স, ততদিনে দীর্ঘ নিঃশ্বাস এবং মেয়ের দীর্ঘ নিঃশ্বাস তোমাকে এলোমেলো করে রাখবে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। তারপরে দফায় দফায় যে পরিমাণ মানসিক টর্চার করেছে, একটা ওভারঅল সাইকোপ্যাথের মতো যেভাবে তোমার সাথে জীবনযাপন হয়েছে, তারপরেও সব কিছুকে পায়ে ঠেলে দিয়ে দফায় দফায় মিটিং হয়েছে, আবার সেপারেশন হয়েও গেছে এর মধ্যে। হ্যাঁ, সেপারেশন মানে ডিভোর্সড হয়ে গেছে। সো এত কিছুর পরেও এখনো পাগলের মতো ছেলেটাকে ভালোবাসো। আমার বিয়ের চুড়িগুলো আমি এখনো খুলতে পারছো না, কারণ ওর স্মৃতি এখানে জড়ায় আছে। মানে বিয়ের পর তার কথা ছিল যে আমাকে কেউ পটিয়ে ফেলবে, তখন আমি এই বয়সে হাতে চুড়ি পরা শুরু করি, নাকে নাকফুল পরা শুরু করি, যে আমাকে দেখলে কেউ বলবে আমি বিবাহিত, যেন সে টেনশন ফ্রি থাকে। লালতেই ভালোবাসা, ঘৃণা এই প্রেমের প্রতি। জীবনে যা গেছে তা তো গেছে, তোমার উচিত এই জায়গা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আজ এই মুহূর্ত থেকে এই সাইকোপ্যাথ থেকে দূরে থাকা। হি ইজ, যা কথাগুলো বলছো কথাগুলো যদি সঠিক হয়ে থাকে, আর যদি বেঠিক হয়ে থাকে, আপনি চাইলেই কিন্তু আমাদের সাথে এতেশাম স্টুডিওতে যোগাযোগ করতে পারেন। এই সাইকোপ্যাথ থেকে দূরে থাকো। শেষ মুহূর্তে যাদের ঔরসে জন্ম নিয়েছো তাদের উদ্দেশ্য যদি কিছু বলতে চাও। ছোটবেলা থেকে আব্বুর তেমন একটা ক্লোজ না বাবা, কিন্তু মানে এই যে একটা সিচুয়েশনে এসে বাবাকে যেই নরমটা দেখছি, বা আমার প্রতি বাবার যে ভালোবাসাটা দেখছি, মানে আজন্ম মনে হয় যে আমি যেই কথাগুলো আমার হাজবেন্ড বলে গেছে আমার বাবার কাছে আমার নামে, আমি হয়তো বাবার দিকে চোখ তুলে তাকাতে এখন লজ্জা পাই। কিন্তু মানে সবচেয়ে বড় দোষী আমি আমার বাবার কাছে, আর কিভাবে মাফ চাবো জানি না। আর বাবা মা তো ফালায় দিতে পারে না, তো এখনো ফালায় দেয়নি আর দিবেও না। আর এখন পর্যন্ত বাবা চাচ্ছে যে আমি ঘুরে দাঁড়াই। তো বাবাকে যদি বলি বাবার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমার মনে হয় না আর কিছু করার আছে। শুধু ক্ষমাই চেতে পারি বাবার কাছে, শুধু বাবা না মার কাছেও। তো বাবা মাকে সবচেয়ে বেশি লজ্জিত করছি, আর সবচেয়ে বেশি মানে অপরাধী নিজেই আমি, আর কাকে দোষ দিব।
এই দুইটার মাঝখানে যে ইন বিটুইন দ্য লাইন বলে কিছু নাই। আইদার বাবা মার ভালো সন্তান হিসাবে আবার নিজের ক্যারিয়ারটাকে রিস্টাবলিশ করতে হবে, যেটা ওই সাইকোপ্যাথের সাথে থেকে কোনোভাবেই পসিবল না, এটা জানো তো। মানে সেটা আইদার সাইকোপ্যাথের জীবন বেছে নিতে হবে। কোন পথে যেতে চাও? অবশ্যই একটা ভালো পথেই যেতে চাই। মানে কোনটা ভালো পথ মনে হচ্ছে? তার সাথে না থাকাটাই আমার জন্য ভালো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বাবা মার সাথে এখনো থাকছি না, আমি এখনো আলাদা থাকছি, একা থাকছি। তো সেখানে যদি রিজনটা বলি, আমি লজ্জায় আম্মু আব্বুর দিকে তাকাতে পারি না, খুব খুব বেশি লজ্জা করে। বাসায় যদি যাইও একদিন দুই দিন, আমি ডাইনিং রুমে বাবার সামনে বসতে পারি না, এত বেশি লজ্জা হয় যে আমি এত বড় একটা কাজ করছি। এমনকি এখন পর্যন্ত খোঁজ খবর নাই, কিছুদিন পর পর টাকা পাঠায়, কই থাকছো, কি করছো জানি না, তো নিজের খেয়াল রাখো বা বাসায় চলে আসো। আর ওই মানুষটার কাছে ফিরে যাওয়ার কোনো ইচ্ছে নাই, আর দিন শেষে ওইটা হওয়ার ইচ্ছে নাই যে আমাকে কেউ বলবে যে ও হচ্ছে একটা দ্বিতীয় নারী। এটা আমি শুনতে চাই না। এহতেশামের প্রতি যদি মিনিমাম শ্রদ্ধাবোধ বা ভালোবাসা থেকে থাকে, বা এই মুহূর্তকারের আলাপের জন্য ভাই হিসেবে যদি এতটুকু কনসিডার করা হয়, আমার অনুরোধ 7 দিনের মধ্যে বাড়ির মধ্যে প্রবেশ করো। সমস্ত লজ্জার সমস্ত কিছুকে ঊর্ধ্বে থেকে শুধু বোন হিসাবে কথা দিয়ে যাও যে 7 দিনের মধ্যে বাড়িতে ঢুকতেছো। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমি যত দ্রুত সম্ভব আমার কাছে চলে যাব, বাড়িতে থাকবো। কারণ এখন যতটুকু বুঝতে পারছি ওইটা ছাড়া আমার আসলে কোনো গতি নেই। সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।